বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, প্রথম পাঠে আমরা আলোচনা করেছিলাম 1971 এর মহান মুক্তিযুদ্ধ বনাম 2024 এর জুলাই গণ অভ্যুত্থান। প্রথম পাঠ শেষে দ্বিতীয় পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থতা কামনা করছি সকলের। শুরু করছি আজকের দ্বিতীয় পাঠ। প্রিয় বন্ধুরা, দুই আন্দোলনের প্রথম বড় পার্থক্য। এখানে একটি বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি। 1971 ছিল স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ। 2024 ছিল স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক গণ আন্দোলন ও ক্ষমতার পরিবর্তনের আন্দোলন। দুই ঘটনাকে একই ঘটনা বলা ঐতিহাসিকভাবে সঠিক নয়। 1971 এর পরিণতি বাংলাদেশের স্বাধীনতা, 2024 এর পরিণতি 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন এবং একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ। এই 2024 যে আন্দোলন হয়েছে, এটা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের নানান তর্ক বিতর্ক রয়েছে। তাদের এক পক্ষের তর্ক হচ্ছে এটি শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসাবে আখ্যায়িত করা হয়। তার শাসনামলে বাংলাদেশের মানুষের বাকশক্তি, রাজনৈতিক অংশগ্রহণ এবং সামাজিক প্রভাব এক গড়ুয়া হয়ে যাচ্ছিল। সেই অবস্থানের পরিবর্তনের জন্য এই আন্দোলন করা হয় এবং প্রথমে এটি কোটা আন্দোলন ছিল। কোটা আন্দোলনকে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলো সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, অন্য পক্ষের দাবি হচ্ছে এটা ছিল সম্পূর্ণ ডিপ স্টেট এবং বাংলাদেশের রাজাকার আলবদর আর শামসের উত্তরসূরি যারা আছে তাদের একটি চক্রান্ত। তাদের চক্রান্তের কারণে একটি সুন্দর বাংলাদেশ ধীরে ধীরে অবনতির দিকে চলে যাচ্ছে, যা এখন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা ছিল দুটি রাজনৈতিক দলের বিশ্লেষণ। আমরা চলে আসি মূল আলোচনায়। দ্বিতীয় বড় পার্থক্য প্রতিপক্ষ। 1971 সালে বাঙালির প্রধান সামরিক প্রতিপক্ষ ছিল পাকিস্তান রাষ্ট্র, তার সামরিক বাহিনী। অন্যদিকে 2024 সালে আন্দোলনকারীদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার সমর্থিত বিভিন্ন গোষ্ঠী নিয়ে সংঘাতপূর্ণ পরিস্থিতি। জাতিসংঘের অনুসন্ধানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বল প্রয়োগ, নির্বিচারে আটক, নির্যাতন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা উঠে এসেছে। পরবর্তীতে জাতিসংঘের অনুসন্ধান আরও বিস্তৃতভাবে এসব ঘটনা তদন্ত করেছে। তবে এটাও মনে রাখতে হবে 2024 সালে সহিংসতা পুরো চিত্র শুধু রাষ্ট্রীয় বাহিনীর কর্মকাণ্ডে সীমাবদ্ধ ছিল না। জাতিসংঘের প্রতিবেদনে আন্দোলনের পরবর্তী সময়ে পুলিশ, আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংখ্যালঘুদের উপর প্রতিশোধমূলক নির্বাচন সহিংসতার কথা উল্লেখ হয়েছে। 2024 এর ইতিহাসও একমাত্রিক নয়। দুই সময়ের প্রাণহানি। 1971 সালে 9 মাসের যুদ্ধে বিপুল সংখ্যক মানুষ নিহত হন। বাংলাদেশের সরকারি ও জাতীয় বয়ানে দীর্ঘদিন ধরে 30 লক্ষ শহীদের সংখ্যা ব্যবহৃত হয়ে আসছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাস ভিত্তিক তত্ত্বেও 30 লাখ নিহত এবং প্রায় 2 লাখ নারী ধর্ষণের হিসাব উল্লেখ করা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টের প্রাণহানির মাত্রা ছিল অনেক কম হলেও তা ছিল ভয়াবহ। জাতিসংঘের 2024 সালের প্রাথমিক প্রতিবেদনে শত মৃত্যুর কথা বলা হয়েছিল। পরবর্তীতে পূর্ণাঙ্গ অনুসন্ধানে জাতিসংঘ জানায় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটেছে। তাই সংখ্যার দিক দিয়ে দুই ঘটনা তুলনা করা অর্থবহ নয়, কারণ একটি ছিল 9 মাসের স্বাধীনতা যুদ্ধ, অন্যটি ছিল কয়েক সপ্তাহের গণ আন্দোলন ও রাজনৈতিক সংকট। তাহলে মিল কোথায়? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। দুই ঘটনার মধ্যে কিছু মৌলিক মিল রয়েছে। প্রথম মিল, তরুণদের ভূমিকা। 1971 সালে তরুণ সমাজ রাজনৈতিক আন্দোলন অন্যতম চালিকা শক্তি ছিল। 2024 সালেও শিক্ষার্থীরা আন্দোলনের কেন্দ্রীয় শক্তি হয়ে ওঠে। এখানের ইতিহাসের একটি ধারাবাহিকতা দেখা যায়। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তরুণ সমাজে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দ্বিতীয় মিল, ন্যায্যতার দাবি। 1971 সালে মানুষের দাবি ছিল রাজনৈতিক অধিকার, স্বায়ত্ত শাসন, সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্র অধিকার এবং শেষ পর্যন্ত স্বাধীনতা। 2024 সালে সূচনা হয়েছিল চাকরিতে সুযোগের ন্যায্যতা, কোটা সংস্কার প্রশ্নে। দুই ক্ষেত্রে একটি শব্দ গুরুত্বপূর্ণ, ন্যায়, তবে ন্যায়ের বিষয়বস্তু ছিল ভিন্ন। তৃতীয় মিল, 1971 সালে প্রশ্ন ছিল কেমন রাষ্ট্র তৈরি হবে। 2024 সালে প্রশ্ন ছিল স্বাধীন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। দুই সময়ের মানুষের রাষ্ট্রের কাঠামো ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় পার্থক্য স্বাধীনতার প্রশ্ন। 1971 সালে স্বাধীনতা ছিল সরাসরি লক্ষ্য। 2024 সালের বাংলাদেশকে নতুন স্বাধীনতার প্রশ্ন ছিল না, বাংলাদেশকে ইতিমধ্যে স্বাধীন। 2024-এর প্রশ্ন ছিল এই স্বাধীন রাষ্ট্রে ক্ষমতা কীভাবে পরিচালিত হবে, নাগরিক অধিকার কতটা নিশ্চিত হবে, রাষ্ট্র কতটা জবাবদিহিতামূলক হবে। এই দুই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। 1971 এর বিজয়ের পর বাংলাদেশ কী পেল? 1971 বিজয়ের পর বাংলাদেশ পেল একটি স্বাধীন ভূখণ্ড, নিজস্ব পতাকা, নিজস্ব জাতীয় পরিচয়, নিজস্ব রাষ্ট্র, নিজস্ব সরকার, নিজস্ব সংবিধান প্রণয়নের সুযোগ, আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাতা। বাংলাপিডিয়া তথ্য অনুযায়ী 1971 সালের 16 ডিসেম্বর 9 মাসের যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র আত্মপ্রকাশ করে। 2024 এরপরে বাংলাদেশ কী পেল? 2024 এরপরে বাংলাদেশে পেল একটি রাজনৈতিক রূপান্তরের সুযোগ। সরকার পরিবর্তন হলো, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, রাষ্ট্র সংস্কারের আলোচনা শুরু হলো। কিন্তু এই রাষ্ট্রের মধ্যে আবারও হিংসাপরায়ণ ঢুকে পড়েছে, আবারও প্রতিহিংসার রাজনীতি ঢুকে পড়েছে। বিভিন্ন বিশ্লেষকরা মনে করছে যে ডক্টর ইউনূস সরকার এর আমল থেকে মব কালচার চালু হয়েছে। ডক্টর ইউনূসকে মব কালচারের জনক বলা হচ্ছে। কিন্তু একটি সার্বভৌমত্ব, একটি স্বাধীন রাষ্ট্রকে বিশৃঙ্খলা করে দেয় একটি গণ অভ্যুত্থান, যেটি ছিল মূলত ন্যায্যের কোটা আন্দোলন, সেটি ছিল ন্যায্য। কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন সরকার পতন হয়, তখনই দেশে নেমে আসে বিশৃঙ্খলা, অত্যাচার, অনটন, দুর্যোগ, মানুষকে কেড়ে নেয় শত শত মানুষের প্রাণ, শত শত সরকারি বাহিনী, পুলিশ হত্যার কাহিনী গড়ে উঠছে। এই দায়মুক্তি কার হবে, কখন হবে, সময়ই বলে দিবে। প্রিয় বন্ধুরা, একটি সরকার পতন করা তুলনামূলকভাবে সহজ হতে পারে, কিন্তু একটি রাষ্ট্র সংস্কার করা অনেক কঠিন। কারণ রাষ্ট্রের প্রতিষ্ঠান বদলাতে হয়, আইন বদলাতে হয়, প্রশাসনিক সংস্কার করতে হয়, বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হয়, দুর্নীতি কমাতে হয়, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে হয়, রাজনৈতিক দলগুলোর আচরণ পরিবর্তন করতে হয়। প্রতিহিংসা থাকলে কোনো রাজনৈতিক দলেই টিকে থাকতে পারবে না, এটাই বাস্তব। প্রিয় বন্ধুরা, আজকের মতো দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে কোনো এক পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।